হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক ও অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকেরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে চীন সফরে আছেন, 4 দিনের চীন সফরে। তো সেই 4 দিনের চীন সফর নিয়ে কিছু বলতে চাই যে আসলে নিঃসন্দেহে আমরা বাঙালি সৌভাগ্যবান এবং আমাদের যে একটা চেঞ্জ যে একটা বিষয় সেটা আমাদের দেশে যে চলে আসছে তার কিছু নিদর্শন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাওয়ার পর তাকে প্লেন পাঠাইয়ে নেওয়া হয়েছে এবং তাকে লাল গালিচা সম্মাননা দেওয়া হয়েছে। আজকেরা পিংকিং বিশ্ববিদ্যালয় আজকেরা যখন আমি লাইভ করতেছি আজকেরা অলরেডি সকালবেলা তাকে সম্বোধনা জানানো হয়েছে, তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। তো আসলে আমরা বাঙালি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতটা সবাই চিনি না, জানি না, কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কতটা ইম্পর্টেন্ট পারসন এবং কতটা যে সে ইম্পর্টেন্ট পারসন এটা আসলে কিছুটা আমরা অনুভব করতে পারি অন্তত এই সফর দিয়া। আজকেরা এই সফর দিয়ে না, শুধু আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন যে বিগত দিনে যখন এই আন্দোলন চলার পর থেকে সৌদি আরবে বাংলাদেশের কিছু বিদ্রোহী বা যারা স্লোগানে যারা এই সাথে জড়িত ছিল, পক্ষে ছিল, তো তাদেরকে বন্দি করছিল প্রায় শতাধিকের মতন। তাদেরই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ফোন দিয়ে খালি শুধু এটা রিকোয়েস্ট করছিল যে আমাদের লোকগুলোকে আপনারা ছাইরে দেন। তো সৌদি সরকার কিন্তু আসলে সবার কথা শোনে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কিন্তু শুনছিল। তো এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান এবং তার যে পার্সোনালিটি বা তার যে ওই যে একটা সিঙ্গাপুরের যে পিতা বা যে সিঙ্গাপুরের যে রূপকার যে একটা কথা বলছিল, যে একটা ডায়লগ দিয়েছিল যে ওয়ান ম্যান ক্যান চেঞ্জ মেক ডিফারেন্ট। তো আমাদের দেশে ওই রকমের এই বিগত দিনে আমরা কোনো নেতা দেখি নাই যে একজন লোক সে চেঞ্জ করতে পারে বা সে দেশটারে করতে পারবে। আমরা আজকেরা এরকম একটা লোক পাইছি যে যাকে সারা বিশ্ব, যার জন্য যে 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 মানে বিশ্বের কাছে আমাদের যে একটা মূল্যায়ন বা আমাদের বাঙালির তো কোনো আসলে ওরকমই নাই। তো আজকেরা সারা বিশ্ব আমাদের নিয়ে ভাবে। বিগত দিনে যেখানে আমরা দেখছি যে আমাদের দেশের নেতা নেত্রীরা অন্য দেশের নেতা নেত্রীদের জন্য সিরিয়ালে বসে রয়েছে বা অনুমতি নেওয়ার জন্য বসে রয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য লাল গালিচা লাইসা মানুষ বসে থাকে, মানুষ সে গেলে তাকে কতটা রেসপেক্ট করে। তো এটা আমি বলবো যে বাঙালি জাতির জন্য এটা নিঃসন্দেহে একটা সৌভাগ্য। হয়তো এরকমের আমরা স্বপ্ন দেখতেও পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো এই সুযোগটা দিছে। আমি মনে করি যে এই সুযোগটা আমাদেরকে সদ্ব্যবহার করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আমাদের স্বার্থে করাই রাখা উচিত। এই জন্য আমাদের উচিত তাকে কিছু সময় দেওয়া। আমরা এই যে সবাই নির্বাচন করি, আসলে নির্বাচন দিলে কী হবে? নির্বাচন দিলে কি সব সময় সমাধান হয়ে যাবে? না। আসলে রাজনীতিতে সবসময় একটা জিনিস লাগে, সেটা হইল দিয়া উপযুক্ত প্রতিপক্ষ। তো আজকেরা আমাদের দেশের রাজনীতির রাজনৈতিক যে শত্রু সেটা হচ্ছে যে ভারতের সাথে প্রতিপক্ষ হইতে পারে এমন দল বাংলাদেশে তো খুব একটা আমাদের দেশের দলই কয়টা? 3টে দল আছে এখন পর্যন্ত আমার মতে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত। তো আওয়ামী লীগ ছিল তাদের দল, মূলত আওয়ামী লীগ ছিল ভারতের দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর থেকে তার মেয়ে শেখ হাসিনা, এগুলো ছিল ভারতের দল। আর বিএনপি সে জিয়াউর রহমান, সে কিন্তু অরিজিনাল দেশপ্রেমিক ছিল। তার নামের পিছনে যে একটা শহীদ যুক্ত হয়েছে এটা এমনিতে হয় না, এগুলো আল্লাহর রহমত লাগে এবং মানুষের দোয়া লাগে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে দেশের একজন নিঃস্বার্থ, আমার দেখা মতে সে তার জীবনের যে যুদ্ধ বা তারই বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধে যে রিভোক এই যে আমরা করলাম, তো এই করছিল জিয়াউর রহমান। এবং
স্বাধীনতার ঘোষণা ওই সময় দেওয়ার মতন কোনো নায়ক ছিল না এই দেশে। আওয়ামী লীগে এত বড় দল, এত কিছু, কিন্তু তখন এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যায় না এই দলটায়। তো এইরকম একটা ইন্দুর মার্কা দল আজকেরা এই দেশ শাসন করবে আর ভারত আমাদের দেশে রাজত্ব করবে, এইটা একজন বাঙালি হিসেবে আমি মানিয়ে নিতে পারি না বা আমরা মানতে রাজি না। তো আজকেরা দেশের বিশ্বের বুকে বা দেশে বা সারা বিশ্বের বুকে আজকেরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যখন একজন দেশনায়ক আমরা খুঁজছিলাম বা আমার দরকার ছিল এই দেশের জন্য, আল্লাহ তাআলা তো এরকম একটা রহমত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদেরকে দিয়েছে। আমাদের উচিত এই সুযোগের সদ্ব্যবহার করা। আমি আজকের আরও একটা নিউজ দেখলাম যে তারেক রহমানের নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সহকারী উপদেষ্টা হিসাবে তারেক রহমানকে নাকি দেওয়া হইবে। তো যদি এরকমের হয়, আমি তো মনে করবো শুধু তারেক রহমান না, প্রয়োজনে এদেশের যারা এরকম ইম্পর্টেন্ট যারা মাথা আছে বা যাদের এরকম গ্রহণযোগ্যতা আছে, যারা দেশপ্রেমিক, দল কোনো বিষয় না, দল ডাজ নট ম্যাটার, কারণ দল মানুষের জন্য তৈরি হয়। আর আজকেরা ডক্টর মোহাম্মদ ইউনূস সে জনসমুদ্রের নায়ক, একটা জনসমুদ্রের নায়ক। তো সে আজকেরা যেটা করবে সেটাই রাইট। সংবিধান মানুষের জন্য, আইন মানুষের জন্য, সব কিছুই মানুষের জন্য, ধর্ম মানুষের জন্য। হাদিসের ভিতরেও অনেক কিছু চেঞ্জ করে ফেলা, যেমন মানুষের জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা যায়, বিভিন্ন কায়দায় আছে। তো সব কিছুই মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করে সব মানুষের জন্য। আজকেরা যেটা করলে মানুষের কল্যাণ হবে সেটা আমাদের করা উচিত, মানুষ হিসেবে এটা আমাদের হক বা এটা আমাদের দায়িত্ব। তো যাই হোক, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আজকেরা ডক্টর মোহাম্মদ ইউনূস যে চীন সফরে গেল, 3-4 দিন হয়ে গেল, 4 দিন মনে হয়, 3 দিন, যাই হোক 3 দিন কি 4 দিন যেটাই হয়েছে, আজকেরা তাকে যে সম্বোধনা চীন দিয়েছে, বিগত দিনে কোনো সরকারকে, কোনো রাষ্ট্রনায়ককে চীন এরকম সম্বোধন দিয়েছে বলে আমার জানা নাই। এবং বিশেষ করে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ককে এভাবে সম্বোধনা দিছে এটা আমার জানা নাই। তারপরে আজকেরা ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের জন্য যে জিনিসগুলো নিয়ে আসতেছে, তার যে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে যে চায়না ইনভেস্টার, যে তাদের যে ব্যবসায়িক ক্ষেত্রে যে ইনভেস্টগুলো হয় বা ইনভেস্টগুলো করে, এটার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব নজর দিছে। এবং যদি চায়না ইনভেস্টররা এদেশে ইনভেস্ট করে তাহলে আমাদের দেশে কী পরিবর্তন হইতে পারে, আমি এটা নিয়ে দুইটা কথা বলতে চাই। যে আমার দেখাশুকি একটা দেশ যে মালয়েশিয়া, তো ওই মালয়েশিয়ার 80% প্রতিষ্ঠান এই চায়নার, 80% প্রতিষ্ঠান এই চায়নার। রোড ঘাট, ব্রিজ, কলকারখানা, এই সব কিছুই চায়নার। চায়না যে দেশে একবার হাত দেয় ওই দেশটা আর গরিব থাকে না, ওই দেশ আর পিছাই থাকে না, ওই দেশ স্বয়ংসম্পূর্ণ করে দেয় তারা। তো আজকেরা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে যদি আজকেরা এই চায়না ইনভেস্টাররা বাংলাদেশের দিকে সুনজর দেয়, এর ফলে আমরা দেখতে পারবো সামনের দিনগুলোতে যে দেশটা কীভাবে পরিবর্তন হয়। এই দেশের আর ঝামেলা কোনো থাকবে না, আর কোনো পিছুটান থাকবে না, আমি আশা করি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আল্লাহ তাআলা একটু হায়াত দারাজ করুক। এবং আমাদের ভিতরে যাদের বেশি ইলেকশন নিয়ে যাদের টেনশন, যদি কোনো দল বলতে পারে যে আমরা ভারতের সাথে মোকাবেলা করার সমর্থন রাখি, তাহলে তার কথা ভিন্ন। সেই দল যদি বাংলাদেশে থাইকে থাকে, যে বাংলাদেশে এমন কোনো দল যদি থাইকে থাকে যে হ্যাঁ আমরা ভারতের সাথে পারবো, এরকম কোন দল থাকে তাহলে আমরা ইলেকশন করতে পারেন। এরকম কোন দল যদি না থাকে তাহলে আমরা ইলেকশন করার চিন্তাও মাথায় আনেন না। কারণ আপনি যত বড় শক্তিশালী হন আর যত বড় যাই হন না কেন, আপনার সুস্থ থাকতে দেবে না এই ভারত। কেন দেবে না? ভূ রাজনৈতিক। তো তাদের প্ল্যান সেই বঙ্গবন্ধু হইতে শুরু করছে, মাওলানা ভাসানীরে তার দল থেকে তারে বিতাড়িত করিয়া, এই অনেকে বলে না যে আওয়ামী লীগের অভিশপ্ত দল। আসলে এই দলের ইতিহাস ঘাটলে বিগত দিনে দেখবেন যে এই দল যারা করছে তারা কেউ সুস্থ এই দল ছাড়তে পারে নাই। তাদের এই দলের যারা বড় বড় লিডার ছিল তাদের ম্যাক্সিমাম কিন্তু অপদস্থ হয়ে তারপরে দল। মাওলানা ভাসানী কোথায় ধরেন, মাওলানা ভাসানী কিন্তু এই দলের ধাক্কা খাই তারপর কিন্তু এই দল ছাড়ছে। তারপর মাওলানা ভাসানী কিন্তু আলাদা একটা দল তৈরি করছে। কেন? তো যে দলের প্রতিষ্ঠা ছিল স্বয়ং নিজে, সেই দল আবার তার ছাড়িয়ে দিয়া তারপর আবার দল করা লাগছে, কারণটা কি? তো
তো এগুলো এই দলের বিষয়ে আমি যাচ্ছি না। আমি এখন যাচ্ছি যে কথাটা, যেটা ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য কি আশীর্বাদ নাকি অভিশাপ। আমি বলবো এটা আমাদের জন্য নিঃসন্দেহে আশীর্বাদ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কয়েকটা প্রস্তাবনা রাখছেন, তার ভিতরে একটা হলে চায়না ইনভেস্টাররা তাদের দেশে ইনভেস্ট করবে, এক। দ্বিতীয় হলে যে তিস্তা পানি প্রকল্প বা বাংলাদেশের যে ভূ মানে যে নদীগুলো আছে এগুলোর ব্যাপারটা চায়না দেখবে, দুই। হ্যাঁ, এবার আরও অনেকগুলো বিষয় আসলে সেই করছে। তো বিশেষ করে এই চায়না ইনভেস্টররা এবং যদি আমাদের দেশে ইনভেস্ট করে তাহলে আমাদের দেশের বেকার সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। কারণ এদেশে যদি কারখানা তৈরি হয়ে যায়, বিভিন্ন হয়ে যায়, তাহলে এদেশের বেকারত্বের হার জিরো হয়ে যাবে। যেমন আজকেরা উদাহরণস্বরূপ মালয়েশিয়া, আজকেরা সাতু মালয়েশিয়া, দিয়া orang cakap সাতু মালয়েশিয়া, মানে ওরা বলে যে এটা একটাই মালয়েশিয়া। তো আমরাও একসময় বলবো যে একটাই বাংলাদেশ, সোনার দেশ আমার বাংলাদেশ। আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারবো। আসলে যখন এখন দেখি বিভিন্ন জায়গায় যে আমাদের দেশের রাষ্ট্রনায়কের জন্য কোনো দেশের লাল গালিচা পাইতে দেয়, বা কোনো দেশের প্রধানমন্ত্রীরা ওয়েট করে, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখে কোনো দেশের প্রধানমন্ত্রীরা দাঁড়াই যায়। তো এগুলো দেখলে আসলে মানে গর্বে বুকটা ভরে ওঠে যে আমাদের দেশে মানুষ কতটা আসলে বাংলাদেশের বহির্বিশ্বে অতটা মূল্যায়ন আসলে করে না। এটাই সত্য কথা। কারণ আমাদের বাংলাদেশের যে আমাদের যে বাহির বিশ্ব যেভাবে আমাদেরকে চিনে, হয়তো চিনে গরিব রাষ্ট্র হিসেবে, নাহলে চিনে মূর্খ রাষ্ট্র হিসেবে, হ্যাঁ, এই বিভিন্ন কায়দায়। তো বাংলাদেশে অতটা রেসপেক্ট কোনো রাষ্ট্রই করে না, এটাই সত্য কথা। আমাদের দেশের আমাদের দেশের যারা দেশ চালায়, যাকে বিগত দিনে দেখা গেছে যে ভারত দিয়ে একজন লোক আসলে তার সামনে একদম হুজুর হয়ে যাওয়া লাগে, হুজুর হয়ে যায়। আর আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সে একটা দেশে গেলে তার জন্য সেই দেশের সর্বোচ্চ মানে চেষ্টা থাকে এবং সর্বোচ্চ ভালোবাসা তারা দেয়। হ্যাঁ, তো এটা একটা বিরল পাওয়া। ভারত যে আমাদের ভূরাজনৈতিক শত্রু, এটা তো আজকে নতুন কিছু না, এটা তো অনেক আগে হয়েছে। এই ভারত যে আমাদেরকে কত ভালোবাসছে এবং কত ভালো বাসবে এবং কত ভালো বাস দিছে, হ্যাঁ, এগুলো বিগত এপিসোডগুলো আমরা বলছি, এগুলো আমি আজকে বলতে চাই না। তবে যারা 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 দেশকে ভালোবাসে সত্যিকার অর্থে, যারা দেশের মঙ্গল চায়, তারা অবশ্যই এদেশে ভারতের আধিপত্য চলুক, এটা কেউই চায় না। আর এদেশের এখন পর্যন্ত আমার জানা মত এদেশে আর এমন কোনো পার্সন দেখি না যার বহির্বিশ্বে এতটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এতটা গ্রহণযোগ্যতা আছে, হ্যাঁ, আমি দেখি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছে বা সে যেভাবে বলে, হ্যাঁ, তার কথা আপনারা শোনেন, আমার মনে হয় না যে এতে কোনো লস হবে। কারণ তার একটা মানুষের কত কি চাওয়া থাকতে পারে। সে অলরেডি সারা বিশ্বের একদম গ্রহণযোগ্য ব্যক্তি এবং তার তো অভাব বলতে কিছুই নাই। মানুষের মান সম্মান অর্থ সব কিছুই তার আছে, তাহলে তার তো লোভ নেই আসলে। তো তার আর চাওয়া পাওয়ারও কিছু নেই। সে এখন যেটা চাচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশটারে একটু পরিবর্তন করে দেওয়া। বিগত দিনে আমরা এমন আসলে নেতৃত্ব পাই নাই, আর পাবো বললেও খুব একটা মনে হয় যে পাওয়ার সম্ভাবনা কম। কারণ এরকমের লোক হয়তো 100 বছরে 50 বছরে বা 100 বছরে, হ্যাঁ, 1000 বছরে দু একটা জন্মগ্রহণ করে। তো নিঃসন্দেহে আমাদের সৌভাগ্যবান যে সারা বিশ্বের ভিতরে কয়েকজন লোকের ভিতরে একজন লোক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি সবাইকে এটাই অনুরোধ করব বা এটা আহ্বান করব যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন বেঁচে আছে, হ্যাঁ, তার হাতে আমরা ছাড়িয়ে দিই এবং তার সাথে বিরোধিতা না করি। হ্যাঁ, আমি আশা করি আমাদের দেশ একসময় মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, এগুলোর চেয়ে উন্নত হবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশে আছে অফুরন্ত সম্ভাবনা। বাংলাদেশের নদী, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের বাংলাদেশের শ্রম, বাংলাদেশের মানুষের যে শ্রম শক্তি, হ্যাঁ, বাংলাদেশের মানুষের যে চিন্তা বা মানুষের যে রাজনীতি বা কূটনীতিক যে তো এগুলো কিন্তু আগেও ছিল। কিন্তু এই সাথে যদি আরও মনে করেন নিঃস্বার্থ ভালোবাসা যুক্ত হয়, তাহলে এই দেশ আর এই দেশ থাকবে না।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আর 5টা বছর এই দেশ থাকে আর এবং সে যদি বেঁচে থাকে, আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে যে এই দেশ আর এই দেশ থাকবে না, এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশ হবে ইনশাআল্লাহ। তো সবাইকে সবাইকে রমজানুল মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে আমার ভুল ত্রুটি মাফ করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, যাতে করে কথা বলা উৎসাহ জাগে এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।